ভোররাতের ঝুম বৃষ্টিতে রাজধানীর পশুরহাটে খানিক ছন্দপতন, উত্তরাঞ্চলে হাসিল আদায়ে নৈরাজ্য। কিনে নিতেছে তাদের নিতেছে 700, আর যারা বিক্রি করতেছে তাদের নিতেছে 300। বৃষ্টির দিন ঢাকা শহর কষ্ট না যে ভিজে ভিজে গরু বাছর ভিজা নিজে ভিজা। বৈরী আবহাওয়া মাথায় করে ঢাকা ছাড়ছে নগরবাসী। লঞ্চ, বাস, ট্রেনে সবখানেই ঘরমুখদের ভিড়। মহাসড়কের কোথাও কোথাও গাড়ির জটলা। বাস না থাকার কারণে টিকিট পাচ্ছি প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে আছি, গাড়ি নাই, এখন টিকিট আপাতত বন্ধ আছে। ঈদের সময় এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করাও যায় না। ঈদ সামনে রেখে চড়া আতপ চালের দাম, মশলার দরে খানিক স্বস্তি। দা, ছুরি, বটি বিক্রি কিনিতে জমজমাট কামারপাড়া। সারা বছর বেকার সময় পার করতে হয়, ঈদ আসলে একটু চাপ বাড়ে, কিন্তু এই বছর তেমন বেচা কিনা নাই। প্রতি বস্তায় 500 টাকা বাড়ছে। 1 নম্বর যেগুলা যেমন এরফান, তারপরে মুজাম্মেল, এগুলা বস্তায় 500 টাকা মতন বাড়ছে। মশলার দামটা হয়তো একটু কমেছে, কিন্তু আসলে এটা আমাদের জন্য কমে না, কারণ আমাদের তো আয় বাড়ে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হচ্ছে ঐতিহাসিক আরাফাতের ময়দান। দুপুরে হজের খুতবায় করা হবে মুসলিম উম্মার শান্তি কামনা। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা মিরপুরের কালশি বস্তির বাসিন্দারা ঘুরে দাঁড়াতে চান সরকারি সহায়তা। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কারণ উদ্ঘাটনের দাবি। তার ভিতরে আগুন ধরায় দিছে, তো অনেকগুলো রুম, আমাদের মোট 6টা রুমের ক্ষতিগ্রস্ত হয়েছে। 21 তারিখে আমার ভাঙিয়ে দেওয়া গেছে। আমি মাছ ভাড়া কিছু বাড়ি পারি নাই রে বাবা, ঘর পাই নাই গা। সুন্দরবনের মহেশ্বরীপুর যেন আরেক জঙ্গল সলিমপুর। বনে ঢুকতে নিতে হয় দস্যুদের অনুমতি। চাঁদা না দিলে নেমে আসে বর্বর নির্যাতন। 2 জন যায়, 3 জন যায় নৌকায়, একজন করে উঠাই নেয়। আমাদের 20,400 টাকা নেবে না, তো এইটা আমরা কামাই করে আনবো না তাদের দিয়ে আসবো। প্রথম বছরে ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করতে চায় সরকার। তৈরি হচ্ছে নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা। সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন খাতে অগ্রাধিকার। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বৃষ্টির কারণে রাজধানীর হাটগুলোতে রাতে তেমন একটা ক্রেতার সমাগম ছিল না। এর সাথে যোগ হয় ভোর রাতের তুমুল বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন ব্যাপারীরা। তাদের আশা, বেলা গড়ানোর সাথে সাথে পরিষ্কার হবে আকাশ আর জমে উঠবে কোরবানির পশু বিক্রি। সোমবার দিবাগত রাতে কোরবানির হাটে নেই ক্রেতা সমাগম। যারাও বা আসছেন তারা দাম জিজ্ঞেস করেই ধরছেন নিজ নিজ পথ। অধিকাংশ ক্রেতাই বলছেন এখনো দাম ছাড়ছেন না ব্যাপারীরা। অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগও অনেকের মুখে। এই মুহূর্তে গরুর দাম বেশি লাগতেছে, এটা বাজারে দাম বেশি। গাবতলি হাটে তো ঘুরে আসি, গাবতলি থেকে দাম বেশি। গতবার আমি যে গরু কিনছি 1.5 লাখ, ওই গরু এবছর 2.5 লাখ 3 লাখ। এর মধ্যেও যারা গরু কিনছেন তাদের অনেকে আবার করছেন বাড়তি হাসিল আদায়ের অভিযোগ। সব হাটে এটা অতিরিক্ত নেওয়া হচ্ছে, 5% নেওয়া হচ্ছে। এটার কারণটা কি? এটার জন্য কেউ প্রতিবাদও করতেছে না, কোনো কথাও বলতেছে না। এটা কেউ আমাদের কোনো তো জানতে দিচ্ছেন না, কারণটা কি? এটা আমরা জানার খুব অধিকার আর কি। তো ওনারা এখন বলতেছে যে 5% নাকি হাসিল। ওনারা বলতেছে যে এটা ওনাদের কাউন্টারে কথা বলার জন্য। তো সিটি কর্পোরেশন যদি একটা হাট ইজারা দিয়ে থাকে, তো ওনারা যেটা নির্ধারণ করবে এর বাইরে তো ওনারা নিতে পারে না, তাই না? এদিকে গরুর ব্যাপারীরাও শেষ সময়ের দর কষাকষির অপেক্ষায়। আমার গরু কিনার থেকে 40-50 হাজার টাকা করে দাম কম কইতাছে। প্রত্যেকটা গরুর মধ্যে নিচে 20,000 টাকা নস। আসল দাম কইলেও দিয়ে দিতাম। আমরা অনেক কষ্ট করে নিয়েছি, একটা গরুর মধ্যে 5,000 টাকার খরচ। কোন গরু আমদানি হয়েছে, তার জন্য বাজার খারাপ। দাম তো মনে করেন আমরা যে মিলা কেনা কিনে নিয়ে আসি, ওই হিসেবে তো আজকে করতেছে না। গরু বলো গোটা বেশি হয়ে গেছে। রাতভর বৃষ্টি না থাকলেও ভোর হতেই তুমুল বর্ষণ শুরু। এ সময় বিপাকে পড়েন কোরবানির পশু বিক্রেতারা। বৃষ্টির দিন ঢাকা শহর কষ্ট না যে ভিজে ভিজে গরু বাছর ভিজা নিজে ভিজা
এটা আমরা কষ্ট হইতো। খুব বৃষ্টি হচ্ছিল, আমরাও তো কষ্ট, বৃষ্টির পানি টানি পড়তেছে, ইয়েটে উড়ে উড়ে গেছে, আবার ঠিকঠাক করে ইয়ে করে নিলাম। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ। ঈদুল আজহাকে ঘিরে উত্তরাঞ্চলের গরুর হাটগুলোয় হাসিল আদায় নিয়ে চলছে নৈরাজ্য। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের চোখের সামনেই প্রতি পশুতে ক্রেতা বিক্রেতার কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত 5 থেকে 700 টাকা। নিয়মের তোয়াক্কা করছেন না কেউই। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে উত্তরাঞ্চলের 16 জেলায় 39 লাখ কোরবানির পশুর চাহিদার বিপরীতে যোগান আছে 63 লাখেরও বেশি। প্রতিদিনই এই অঞ্চলের 5.5 শতাধিক স্থায়ী অস্থায়ী হাটে চলছে গরু, ছাগল, মহিষ, ভেড়ার বেচাকেনা। সরকারি হাটবাজার ব্যবস্থাপনা ও ইজারা নীতিমালা অনুচ্ছেদ 5 অনুযায়ী ক্রেতার কাছ থেকে প্রতি গরু সর্বোচ্চ 600 এবং ছাগল সহ অন্যান্য পশুর জন্য সর্বোচ্চ 220 টাকা হাসিল আদায় করতে পারবেন ইজারাদার। বিক্রেতাদের কাছ থেকে হাসিল নেয়ার কোনো বিধান নেই, কিন্তু উত্তরের হাটগুলোতে ক্রেতার কাছ থেকে নির্ধারিত দরের চেয়ে অতিরিক্ত 200 থেকে 500 এবং বিক্রেতার কাছ থেকে 300 থেকে 400 টাকা আদায় করছে ইজারাদার সিন্ডিকেট। 500 টাকা, 600 টাকার রসিদ 700 টাকা। রসিদের দার বেশি, 600 টাকা এখন 700 লাগাইছে। চান্দা 100 আসলো, 200 টাকা এখন নেয়। যাই কিনে নিতেছে তাদের নিতেছে 700, আর যারা বিক্রি করতেছে তাদের নিতেছে 300। রংপুর গঙ্গাচড়ার বেদগাড়ি, বুড়িরহাট, কাউনিয়ার, খানসামা, টেপামধুপুর, পীরগাছার পাওটানা, চৌধুরানী এবং নগরীর লালবাগ হাটে গিয়ে প্রকাশ্যে মিলল অতিরিক্ত হাসিল আদায়ের চিত্র। কোরবানি হাটে একটু কম বেশি হয়, 700 তো কিনে আর বিক্রেতা 200। বিক্রেতা তো নেওয়ার কথা না, এখন কোরবানি হাটে এই 2-1টা হাট এইখানে এটা কোনো লেখা থাকে না, এটা না, এটা হাট ইজারাদার যেভাবে আমাদের টেবিল সরকারদেরকে বলে দেয় আমরা সেভাবেই নেই। অতিরিক্ত হাসিল আদায়কে খুবই মামুলি ব্যাপার হিসেবেই দেখেন হাট ইজারাদাররা। এখানে কিছু স্টুডেন্ট যারা পড়ালেখা করে তাদের বই দেওয়া হয়, তো লেখে টুকটাক ওই কেউ 150 হাতে দেয়, কুচিয়ে দেয়। লাইটিং, মাইকিং এবং অন্যান্য খরচের কারণে হয়তো দেখা গেলো যে আমরা সামান্য কিছু আমরা হয়তো দেখা গেলো যে বেশি নেওয়া হচ্ছে। হাট ব্যবহার করি, জমি আলাদা জমি ব্যবহার করি, তাদের বাবদ 100 টাকা নেওয়া হচ্ছে ওই যে জমির ভাড়া। হাসিল নিয়ে নৈরাজ্য ঠেকানোর কথা যাদের, তারাও নীরব। খানসামা হাটে দেখা গেল ইজারাদারের নিয়ন্ত্রণ কক্ষে খোশ গল্পে ব্যস্ত পুলিশ। মধুপুর হাটে নয়, রাস্তায় সময় কাটাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। চৌধুরানী হাটে মিলল সরকারি ভেটেরিনারি চিকিৎসক নিজেই লিখছেন হাসিলের রসিদ। আমাদের হবে না, না এটা আমাদের ভাষাগত জ্ঞান নেই বলতে, আন্দাজি কি বলতে। এখানে আমি ভেটেরিনারি টিম হিসেবে এটা থেকে হেল্প করতেছি, শুধু লিখে দেওয়ার জন্য, আর কিছু না। তবে আশার কথাও আছে। বেদগাড়ি সহ বিভিন্ন হাটে অভিযান চালিয়ে জরিমানা করেছে প্রশাসন। নজরে আসলে ছাড় নেই বলে জানিয়েছেন রংপুরের ডিসি। যারা অতিরিক্ত অর্থ আদায় করছেন তারা অন্যায়ভাবে, অবৈধভাবে টাকা আদায় করছেন। আমরা প্রত্যেকটা হাটে মাইকিং করেছি যাতে কোনো ক্রেতা অতিরিক্ত টোল দিয়ে তারা পশু না কিনেন। হাসিলে নৈরাজ্য ঠেকাতে আইনের কঠোর প্রয়োগ দেখতে চান ক্রেতা বিক্রেতা সহ সংশ্লিষ্টরা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এবারে নারায়ণগঞ্জ থেকে পশুর হাটে চিত্র দেখব। সেখানে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যাপারীরা কি বলছেন? কোনো অভিযোগ রয়েছে কি তাদের? আমি নারায়ণগঞ্জের ফতুল্লা লামাপাড়া এলাকার একটি হাটে আছি। এই হাটে কিন্তু বিপুল সংখ্যক গরু, কোরবানির গরু ইতিমধ্যে এসেছে এবং ছাগলও এসেছে বিপুল সংখ্যক, এবং তারা কিন্তু সকাল সকাল আজকে কিন্তু হাট অনেকটা ক্রেতারাও আসছেন। আমার পেছনে যদি দেখাতে চাই, বিশাল আকৃতির গরু সহ বিভিন্ন ছোট মাঝারি বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে এসছে, এবং ক্রেতারাও তারা বেশ দাম হাঁকাচ্ছেন, বিক্রেতারাও দেখছেন, অনেকে ক্রয় কিনছেন। আপনি জানেন যে কোরবানির পশুর জন্য যে হাটে প্রচুর পরিমাণ গরু রয়েছে, এবং এই বছর কিন্তু আমরা দেখছি যে বড় গরুর থেকে মাঝারি এবং ছোট সাইজের গরুর সংখ্যাই বেশি।
তবে গতকাল রাত মানে দুপুর থেকে আজ সারা রাত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুরো হাট অনেকটা লন্ডভন্ড হয়েছে। হাটের যে ব্যাপারীরা দিয়ে আসছেন তাদের একটা কষ্ট ভোগ করতে হচ্ছে, কারণ এই বৃষ্টির কারণে এখানে আসলে গরু যে বেঁধে রেখেছে তাদের বেশ পানি বা হাটের ভিতরে কিন্তু অনেক জায়গায় পানি জমে আছে এবং এই পানির কারণে সারা রাত তারা জেগেছিলেন এমনটাই তারা আমাদের জানিয়েছেন এবং বেশ বেচা কেনা হচ্ছে। এখানে কাস্টমার আসছেন সবাই, কিন্তু আসলে যে ক্রেতা বিক্রেতার মধ্যে মাধ্যমে যে কোরবানির যে পশুর হাট সেটি তো অনেকটা জমে উঠেছে। সবকিছু মিলিয়ে হাটগুলোতে প্রচুর গরু আছে এবং নারায়ণগঞ্জে কিন্তু শুধু সিটি কর্পোরেশন এলাকায় 22টি সহ পুরো জেলায় প্রায় শতাধিক হাট বসেছে এবং প্রত্যেকটি হাটে কিন্তু বেশ বেচা কেনা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন সোয়া। ধন্যবাদ স্মিথ আপনাকে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম পাহাড়ে পশুর হাট, চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। গৃহপালিত ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম চড়া বলছেন ক্রেতারা। এবার গরুর সংকট নেই বলছে প্রাণী সম্পদ বিভাগ। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে স্থায়ী অস্থায়ী মিলে 26টি হাট বেচাকেনায় সরগরম। বেশিরভাগ গরুই পাহাড়ের দুর্গম অঞ্চলে গৃহপালিত ও খামারের। দাম আছে বুঝছেন, মানুষে ক্রয় করতেছে। আমাদের এখানে কোনো অবৈধ গরু আমরা ওইখানে প্রাধান্য দিচ্ছি না। আমাদের এখানে যে গরু রয়েছে, আমাদের পর্যাপ্ত গরু রয়েছে, আমাদের ক্রেতা ভোক্তারা আমাদের সন্তুষ্ট। চাহিদার চেয়ে বেশি গরু থাকায় সংকট হবে না বলছে প্রাণী সম্পদ বিভাগ। অন্যদিকে হাটে জাল নোট ও মলম পাটির ব্যাপারে সতর্ক পুলিশ। গবাদি পশু রয়েছে হচ্ছে 18,168টি, যে চাহিদা আছে চাহিদা হচ্ছে 13,000 প্লাস, আর আমাদের উদ্বৃত্ত আছে 5,000 প্লাস। আমাদের নিরাপত্তা পরিকল্পনা আছে, নিরাপত্তা ডিউটি দেওয়া আছে। আশা করি আমাদের কোরবানির পশুর হাট কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হবে না। বান্দরবানে এবার পশুর চাহিদা প্রায় 16,500। বালাঘাটা, রাজার মাঠ, চেমির মুখ সহ সব হাটে পর্যাপ্ত গরু, তবে গতবারের চেয়ে দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। কাস্টমারের চাহিদা মোটামুটি আছে, খারাপ না, ইনশাল্লাহ হয়তো বিক্রি করে দিতে পারবো। দেখছিলাম 5-6টা, এটা 1,40,000 দেখছিলাম। গত বাজারও আসছিলাম, গত বাজার থেকে মনে হচ্ছে কি এই বাজারে গরুর দামটা একটু বেশি। সীমান্তবর্তী নাইক্ষংছড়ির ঘুমধুমেও মিলছে পাহাড়ি গরু, বেচা বিক্রিও ভালো, তবে স্থানীয় একটি চক্র হয়রানি করছে বলে অভিযোগ ক্রেতাদের। রাতে যেটা আসছে 10-12টা মোটরসাইকেল নিয়ে সশস্ত্র বলতেছে অকথ্য ভাষা গালিগালাজ করতেছে। 2,000 টাকা দাবি করছে, তারা 2,000 টাকা দিনে ভারি মা গরু টিয়া জুন আনি উলে গরু কিনে ফেলাই। মানুষ এমনি গরু দেখতেছে, সেল কম হচ্ছে, ছোট গরুটা সেল হচ্ছে। 12 লাখ হলে বেশি দেয়, এবার মাঝে দুব্বা ফেরি আছে। পাহাড়ের প্রতিটি হাট ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিশ্বমান নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা আশ্বস্ত করছি ঈদ উল আজহা উপলক্ষে সকল কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে র্যাব সর্বদা প্রস্তুত। রাঙ্গামাটির হাটে পৌর এলাকা ছাড়াও কাউখালী, কাপ্তাই, লংদু, বাঘাইছড়ি ও বিলাইছড়ি থেকে ট্রাক ও ট্রলারে আসছে পাহাড়ি গরু। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামেও। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী, সেই খবরই জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে একটু বাস যাত্রার খবর জানাতে চাই। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, গাড়ি কি সময় মতো ছাড়ছে কিনা? গতকাল তো কোথাও কোথাও বাড়তি ভাড়ার অভিযোগ ছিল, আজকের কি অবস্থা? বিচ্ছিন্নভাবে বাড়তি ভাড়ার সেই অভিযোগ এখনও আছে, যদিও সেটা খুব বেশি নয়, 150, 20 টাকা, 70 টাকা এরকম বাড়তি ভাড়া নিচ্ছে। তারপরেও দিন শেষে ঘরে ফেরার যে আনন্দ সেটি মানুষের চোখে মুখে লেগেই আছে। সেই দৃশ্য আমি দেখাতে চাই। মানুষের ঢল নেমেছে এই মহাখালী বাস টার্মিনালে, এবং সেটি শিশুরা যেমন তার বাবার কোলে চড়ে এসেছেন, একই সঙ্গে স্বজনদের হাত ধরেও ঘরে ফিরছেন সবাই মিলে আর কি। এবং সেটি আমরা দেখছিলাম গতকাল, যেমন গত পরশু থেকে শুরু হয়েছে, আগামীকালও অনেকেই ঘরে ফিরবেন, যেহেতু আগামী পরশু ঈদ হচ্ছে। এইসব মানুষের ঘরে ফেরার আনন্দটা বেশ চোখে মুখে লেগে আছে। বাসগুলো বিভিন্ন রুটের বাস যেহেতু রয়েছে, কোনো কোনো রুটের বাস সময় মতোই ছেড়ে যাচ্ছে, কোনো কোনো রুটের বাস 2-1 ঘন্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে। বিশেষ করে মহাখালীতেও বৃহত্তর ময়মনসিংহগামী বাসগুলি বেশি থাকে। সেখানকার বাসের যাত্রীরা বলছিলেন যে অধিকাংশ বাস এখানে এসেই টিকিট কাটার সুযোগ থাকে, অর্থাৎ অগ্রিম টিকিট তারা বিক্রি করেন না। বাসগুলো যখন আসে তারপরে তারা
টিকিট বিক্রি করেন আসন সংখ্যার অনুযায়ী এবং তারপরে তারা সেই সব মানুষ ঘরে ফেরার সুযোগ পাচ্ছেন। এবং আমরা দেখছিলাম দীর্ঘ লাইন সেটিতে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে টিকিটের জন্য। এবং এছাড়াও অন্যান্য যে উত্তরাঞ্চলেরও অনেক বাস এখান থেকেই ছেড়ে দেয় মহাখালী থেকে, সেই সব বাসগুলোর টিকিট কিন্তু আগেই বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে যাওয়ার কারণে তারা অনেকে এসে অপেক্ষা করছিলেন, কেউ আগেভাগে এসে অপেক্ষা করছেন এবং ঘরে ফেরার জন্য যে উদ্গ্রীব হয়ে আছেন মানুষ সেটি কিন্তু বেশ স্পষ্টই সবার চোখে মুখে সেই আনন্দ যেমন রয়েছে, একই সঙ্গে পথের দীর্ঘ পথ, সেই পথের ভোগান্তিও তো রয়েছে। এসব মানুষ সেই ভোগান্তি শেষ করে দিন শেষে ঘরে ফিরতে চান ঈদের আনন্দ উদযাপনের জন্য, স্বজনদের সঙ্গে নিজের সুখটাকেও ভাগাভাগি করে নিতে চান। অহন, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে নৌপথের খবর জানবো। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, বর্ষার মৌসুম, তার উপর আজ তো আকাশও গোমড়া, সময় মতো লঞ্চ ছাড়া আর যাত্রী সীমা বজায় রাখা সম্ভব হচ্ছে কিনা? এখন আসলে ছোঁয়া এই জায়গাটিতে অর্থাৎ সদরঘাটে কোনো ধরনের কোনো বর্ষণমুখর পরিস্থিতি দেখা যাচ্ছে না। তবে যেটি হচ্ছে যে এখানে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে যাত্রী সমাগম রয়েছে এবং তারা আসলে দেখছেন, আমি একটু দেখাতে চাই আসলে যে এখানে যাত্রী সমাগমের কি অবস্থাটা। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি পন্টুনেই আসলে প্রচুর পরিমাণে মানুষ, এবং শুধু এই জায়গাটিতেই নয়, আসলে সদরঘাটে ঢোকার আগ মুহূর্ত থেকে আমরা দেখেছি যে বংশাল এলাকা থেকেই প্রচুর পরিমাণে মানুষ এদিকে আসছেন এবং সেখানে আসলে যানবাহন এবং মানুষজন পায়ে হেঁটে যে যেভাবে পারছেন সদরঘাট ছুটে আসছেন। অর্থাৎ আজকের দিনটাতেও তারা আসলে তাদের যে আপন ঠিকানা, তাদের যে শিকড়, সেখানে ফিরে যাবেন এবং সেটি নৌপথে করেই। এবং সেখানে আমরা দেখেছি যে প্রতিটি লঞ্চেই যেটি দেখা যাচ্ছে যে সেখানে আসলে অনেকেই অপেক্ষারত আছে এবং এই যে তাদের অপেক্ষা, এবং সেখানেও আসলে সবাই যার যার যে গন্তব্য, নিজ নিজ গন্তব্য, সেটার জন্য আসলে তারা তাদের লঞ্চটি খুঁজে বেড়াচ্ছেন। এখানে আমরা দেখেছি যে পন্টুন ধরে এখানে অনেকগুলো নৌযান সেভাবেই করে আসলে রাখা হয়েছে এবং এই মুহূর্তে বেশ কিছু এরকম দেখা গিয়েছে যে যেখানে প্রত্যেকটাতেই যেহেতু এখনও কোনোটাই ছেড়ে যায়নি লঞ্চ, সামনে যেগুলো রয়েছে প্রত্যেকটি আসলে দেখছে যাত্রীরা যে কোনটার গন্তব্য কোথায়, কোনটা কখন নাগাদ ছাড়বে। কেউ কেউ আসছেন এবং তাদের যে যাত্রা, সেই যাত্রার ব্যাপারটিও তারা নিশ্চিত করে নিচ্ছেন। এবং তারপর যদি দেখেন যে না, লঞ্চটি ছাড়তে কিছুটা সময় লাগবে, তখন তারা আবার নেমে তাদের অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছেন এবং এভাবেই চলছে। এবং আমরা দেখেছি যে এর মধ্যে অনেকগুলো লঞ্চ যাত্রী আছে সেখানে, সে যাত্রীগুলো তো আছেই, তবে সেটি থাকার পরও হয়তোবা পুরো লঞ্চ আসলে যাত্রী ভর্তি হলে সেক্ষেত্রে তখন পরবর্তীতে দেখা যাবে যে সে লঞ্চগুলো ছাড়বে। সেরকমই আমরা দেখতে পেয়েছি এবং কানায় কানায় পূর্ণ, আসলে কানায় কানায় পূর্ণ রয়েছে এই পুরো সদরঘাটের এই পন্টুন এবং সদরঘাট এলাকা। এবং প্রতিটি লঞ্চের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ভিড়, এবং সবাই যার যার যে গন্তব্য অনুযায়ী সেটি খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং সারা দিন আসলে আজকে এরকম ভিড় বজায় থাকবে সেটিও আসলে বোঝাই যাচ্ছে। এবং এই অবস্থাটি আগামীকালকেও সময় রয়েছে এবং সেখানেও আমরা তখন দেখব যে সেই সময়টাতে গিয়ে তখনও এই ধরনেরই ভিড় ভাট্টা থাকবে এবং আজকের চেয়েও হয়তো আগামীকালকে ভিড় আরও বেশি হবে। ছোঁয়া, অনেক ধন্যবাদ তানভীর আপনাকে। আজ পবিত্র হজ, তাবুর শহর মিনায় রাত্রি যাপন শেষে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। বিশেষ বাস ও ট্রেন যোগে এবারে হজ যাত্রীদের নেওয়া হচ্ছে ঐতিহাসিক প্রান্তরে। এখানেই আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা, যা বিশ্বের 35টি ভাষায় অনুদিত হবে। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ আলী আল হুদাইফি। আরাফার ময়দানে একসাথে জোহর আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপনের পর 10 জিলহজ বুধবার জামারার শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরেই মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই। এবার হজ যাত্রীদের আনা নেয়ায় 24,000 বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড প্রায় 20 লাখ মুসল্লি অংশ নিচ্ছেন পবিত্র হজে। আগুনে পড়ল রাজধানীর মিরপুরের কালশি বস্তির শতাধিক ঘর, যেখানে অধিকাংশ ঘরই ব্যবহার হতো ভাঙারি দোকান হিসেবে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় সোমবার রাত 9:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন দেওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
সন্ধ্যা 7:30টায় রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে আগুনের সূত্রপাত। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। আগুনে পুড়তে থাকে দোকান, ঘরবসতি। হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বস্তিবাসীর শেষ সম্বল। আগুনে লাগাই দিতে ভাই, আগুন লাগাই দিতে ভাই, আগুন কয়েকবার লাগলো ভাই, এবারের মতো না আমরা অসহায় কখনো হই নাই ভাই। আমরা একটা পিন্দনের সাথে ছাড়া আর কিছু বাহতে পারিনি। আমার 15টা রুম পুড়ছে। ওদিকে আগুন লাগছে, এদিকে আইতে আইতে আমার ভাইয়ের বাড়ি সব জ্বলে গেছে। এক পাশে আগুন নিয়ন্ত্রণ করছে, আরেক পাশে আগুন কি করে বাতাসের তাপমাত্রা আগুন আর চলে গেছে অনেক দূরে। অনেকেই সব হারিয়ে রাস্তার পাশে বসে কান্নাকাটি করছিলেন। অনেকের নগদ টাকা ও মালামাল কিছুই বের করতে পারেননি। কিচ্ছু নাই, সব শেষ। একটা প্লেট পর্যন্ত বাড়ি করতে পারে নাই। আমার ক্ষতি হয়েছে 3 লাখ টাকার মতন। আমার যা সুখে সুখে যা আছে, আলনা টুলনা যা আছে, ফ্রিজ আমার সব গেছে। আমি তো পোলা পারলে বাইরে আইছি, এটি আল্লাহর কাছে ধন্যবাদ বাবা। আর একটা হুতা বাইর করার মতন আমার শক্তি ছিল না বাবা। খবর পেয়ে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এক এক করে যুক্ত হতে থাকে 15টি ইউনিট। প্রচণ্ড বাতাস ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো সম্ভব হবে। যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি। ভিতরে সব ফ্লেমেবল বা দাহ্য পদার্থ টাইপের ছিল, কাগজ, কাপড় এবং বাতাস ছিল প্রচুর। আপনারা জানেন আজকে বৃষ্টির কারণে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। এটার পিছনে কোনো নাশকতার আছে কিনা সেটা পুলিশ ডেফিনেটলি এটা খতিয়ে দেখবে। সো আমরা একটু অপেক্ষা করি আর আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা যারা রয়েছেন, যারা কাজ করছেন, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি। এদিকে আগুন দেওয়ার অভিযোগে একজনকে আটক করে সাধারণ মানুষ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওকে অর্ডার দেওয়া হয়েছে যে আগুন ধরা দেওয়ার জন্য, তো নাজমুলে তো তারপর তার ভিতরে আগুন ধরাই দিছে। আমি মাছ মারা কিছু বাড়ি করতে পারি নাই রে বাবা, ঘর পাই নাই গা। আনুমানিক 3,500 লোক এই বস্তিতে বসবাস করে। আগুনে সবকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার পরেও প্রচণ্ড ধোঁয়ায় ডাম্পিংয়ে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রকৃতির অপার সৌন্দর্যের আধার বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। এই বনই হাজারো মানুষের জীবন জীবিকার একমাত্র আশ্রয়স্থল। কিন্তু সেই সুন্দরবনই এখন অনেকের কাছে আতঙ্কের। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মানুষের জীবন যেন থমকে আছে এখানে। কারণ সুন্দরবনের বনদস্যুদের কাছে কার্যত জিম্মি তারা। বনে মধু, গোলপাতা সংগ্রহ কিংবা মাছ কাঁকড়া ধরতে গেলে দিতে হয় চাঁদা, ঢুকতে গেলে লাগে অনুমতি। কখনো মুক্তিপণ, কখনো মারধর, আবার কখনো গুলিতে ঝরে যাচ্ছে মানুষের স্বপ্ন আর জীবিকা। এ যেন আরেক জঙ্গল সলিমপুর। ভয় আর নীরবতার এক জনপদে গিয়ে মানুষের বেঁচে থাকার সেই নির্মম গল্প নিয়ে ফিরেছেন শেখ আল হেসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। আমি পারের নাইয়া কয়রার মহেশ্বরীপুর গ্রামের আজমসানা, পাশ দিয়ে বয়ে গেছে কয়রা নদী, অন্য পাশে সুন্দরবন। এই বনই আজমসানার জীবিকার প্রধান উৎস। গ্রামের প্রায় 90% মানুষই জীবিকা নির্বাহ করেন মাছ কাঁকড়া ধরে এবং মধু গোলপাতা আহরণ করে। নৌকা, নদী আর প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হতেই পারে এখানকার মানুষ খুব সুখেই আছেন, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক, ভয় আর দীর্ঘশ্বাস। নদীর পানিতে নামার আগেই চাঁদা দিতে হয় কমপক্ষে 3টি বাহিনীকে। না দিলে অপহরণ, নির্যাতন, এমনকি মৃত্যুর ভয়ও আছে। কিটাকার মারবে, কিটাকার বাঁচাবে, কেউ কখনো ক্ষতি পারে না। এই জন্য এলাকার লোকজন ওই মাছটাকেও মারতে পারে না, জাতি পারে না। এই ভয়তে ভয়তে যায়, হাতে কিছু টাকা নিয়ে ওরা ছেড়ে দেয়, আবার যায় তো সেই সাহসে। আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে মানে এই জোয়ারের পানিতে লুকু দিলে আমার টাকা চাঁদা নিয়ে গাড়িতে। আমার জন্মের থেকে দেখে আসছি যে জলদস্যু মুক্ত না, যুক্ত এলাকা আমাদের এখানে জলদস্যু এক পর্ব শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে আরেক পর্ব নতুন করে এই জলদস্যুর কাজে ভর্তি হচ্ছে। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, এই বাস্তবতা সঙ্গী করেই জীবিকার খোঁজে বনে যান বনজীবীরা। কিন্তু বাঘ কুমিরের চেয়েও বড় আতঙ্ক এখন বনদস্যু। স্থানীয়দের ভাষ্য, দস্যুদের হাতে পড়লে বিকাশ খরচ সহ একজনের মুক্তিপণ গুনতে হয় 20,400 টাকা।
জলদস্যুরা এরা ধরি আমাদের 20,400 টাকা নেবে না, তো এইটা আমরা কামাই করে আনবো না তাদের দিয়ে আসবো। 2জন যায় 3জন যায় নৌকায়, একজন করে উঠাই নিয়ে আর 2জন বাড়িতে দেয়, আর যারা 2জন হয় তাদের একজন উঠে আরেকজন বাড়িতে দেয়, যা বাড়ি থেকে টাকা নেয়। মুক্তিপণ না দেওয়ার খেসারত বয়ে বেড়াচ্ছেন হান্নান সর্দার। তার পায়ে গুলি করে বনের মধ্যেই ফেলে রেখে যায় দস্যুরা। পরবর্তীতে হান্নান সর্দারের একটি পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হয়েছে। এই বাগান থেকে আমাদের ডাক দেওয়ার পরে আমাদের ধরে নিয়ে ওপাশে গিয়েছে, ওপাশে যাওয়ার পরে এই বারানিপুরি ওপাশে গেছে, যাওয়ার পরে আমার কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চাই, আমি দিতে পারিনি। না দেওয়ার পরে আমার গাছের সঙ্গে বাইন্ধে আমারে গুলি করেছে। অনুসন্ধানে জানা গেছে বর্তমানে সুন্দরবনে 8-10টির বেশি বনদস্যু বাহিনী রয়েছে। এর মধ্যে অন্তত 3টিতে 25 জনেরও বেশি সদস্য রয়েছেন মহেশ্বরীপুর গ্রামের যুবকরা। দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম, সেকেন্ড ইন কমান্ড আফজাল হোসেন সহ 18 সদস্যের 16 জনই এই গ্রামের। বড় জাহাঙ্গীর বাহিনীতে আছেন আরও অন্তত 4 জন। এই গ্রামেরই আলামিন নামের একজন নিজের নামে আরেকটি বাহিনী গড়ে তুললেও তিনি নিখোঁজ হওয়ার পর বাহিনীর সদস্যরা ছড়িয়ে পড়েন অন্য বাহিনীতে। গ্রামবাসীর অভিযোগ, বনদস্যুদের অবস্থান, চলাচল, এমনকি কারা তাদের সহযোগিতা করছে, এসব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর জানা, কিন্তু প্রতিকার নেই। বনদস্যুদের নিয়ন্ত্রণ করতেছে, তাও আমার এই এলাকার লোক, আসলে তাদের নাম আমি এখন বলতে পারবো না, বললেও আমার অসুবিধা। পুলিশের সাথে যোগাযোগ করলে, পুলিশের সাথে আমরা তো বললে তো সমস্যা নাই, কিন্তু পুলিশ তো গিয়ে ডাকাত, প্রশাসন বা কোস্টগার্ড গিয়ে ডাকাত ধরতে পারবো না। তবে পুলিশের দাবি, বনদস্যুদের তৎপরতার কথা শুনলেও কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করেননি। যেহেতু আমাদের পর্যাপ্ত নাই, নৌপথে আমাদের টহলের ব্যবস্থা নেই, এই কারণেই আমরা মূলত এই জায়গাটায় সফল হতে পারি না এখনো পর্যন্ত। হয়তো বা যৌথ টহল দিতে পারলে বা আমরা সুন্দরবনে বিভিন্ন অভিযান পরিচালনা করতে পারলে, যৌথভাবে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়, বনরক্ষী এদের সমন্বয়, তাহলে আমরা হয়তো এখানে ভালো করতে পারবো। পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত খুলনা 6 আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদকে পাওয়া যায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদে। তার কাছে বনদস্যু দমনের বিষয়ে জানতে চাওয়া হয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছি যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় সন্ত্রাসীরা যেন এই কাজের সাথে জড়িত না থাকে, এবং প্রশাসনকে বলেছি যে সন্ত্রাসীর সাথে ন্যূনতম আপনাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। অতএব এটা আমার পক্ষ থেকে আমি সব জায়গায় এটা বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি অল্প সময়ের ব্যবধানে আমরা মানুষকে নিরাপদে রাখতে পারব। সুন্দরবনের প্রায় সবকটি বাহিনীর আত্মসমর্পণের পর কিছুটা স্বস্তি ছিল, কিন্তু আবারও দস্যুদের দৌরাত্ম্য। কবে মুক্তি মিলবে প্রশ্ন এখানকার মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, কয়রা, খুলনা। টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ নওগাঁয় গ্রামের বাড়িতে পৌঁছেছে। সোমবার ট্রাক উল্টে নিহত 15 জনের মধ্যে 11 জনের বাড়ি নওগাঁ জেলায়। এর মধ্যে একই গ্রামের আছেন 6 জন। রাজেন্দ্রবাটি ডেবরা গ্রামে আছেন সহকর্মী শফিক ছোটন, তার কাছ থেকে বাকি খবরটা জানবো। শফিক, মরদেহগুলো কখন পৌঁছেছে, জানাজা ও দাফনের সময় কখন নির্ধারণ করা হয়েছে? মরদেহ রাতেই পৌঁছানো হয়েছে স্বজনদের কাছে, আর আজকে সকাল 10টায় জানাজা শেষ করে এই 6 জনের মরদেহ পাশাপাশি কবরে দাফন করা হবে, এমনকি আমরা জেনেছি। আমরা কিছুক্ষণ আগে রাজেন্দ্রবাটি ডেবরা গ্রামে এসেছি, এখানে পাশাপাশি রাখা হয়েছে মরদেহগুলো এবং স্বজনদেরকে শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে। এই এলাকার মানুষ শোকাহত হয়ে পড়েছে এবং আশেপাশের গ্রাম থেকে মানুষ আসছে এই মরদেহগুলো দেখার জন্য শেষবারের মতো। বলে রাখি যে শিব নদীর পাড়ে গড়ে ওঠা যে গ্রাম, সেই গ্রাম রাজেন্দ্রবাটি, এখানে প্রায় 800 পরিবারের বসবাস। সবাই দরিদ্র পরিবার এবং বেশিরভাগ মানুষই ফেরি করে বিভিন্ন অঞ্চলে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাদের মধ্যে গতকালকে 13 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছিলাম। এই গ্রামের আছেন 6 জন। এই 6 জনের মরদেহ এখানে আনা হয়েছে এবং মরদেহ আনার পর থেকেই কিন্তু গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েছেন এবং একরকম হৃদয় বিদারক দৃশ্যের ধরা পড়ছে। একই সাথে তাদের কবর দেয়া হবে পাশাপাশি শিব নদীর ঠিক পারেই, গ্রামের পাশেই, এমনটি আমরা জেনেছি। 10টার দিকে জানাজা শেষ করে তাদেরকে কবরস্থ করা হবে। এর আগে যেটি জেনেছিলাম যে গতকাল রাতেই
মরদেহগুলো আসার পর আরো 3 জনের মরদেহ অর্থাৎ পাশের পাকুড়িয়া গ্রামের 2 সহোদর তাদের মরদেহ গতকাল রাতে জানাজা শেষে দাফন করা হয়েছে এবং মুর্শিদপুর গ্রামের শফিক, অনেক ধন্যবাদ। দায়িত্বের প্রথম 1 বছরে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে চায় সরকার। যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর থাকবে মুদ্রানীতি, শক্তিশালী হবে সামাজিক সুরক্ষা কাঠামো, এমন বেশ কিছু অগ্রাধিকার নিয়ে নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করছে সরকার, যেখানে লক্ষ্য 2021 সাল নাগাদ জিডিপি প্রবৃদ্ধি হবে 8.5%, মূল্যস্ফীতি নামবে 5%। পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে সহকর্মী তৌহিদ হোসেনের 2 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। অর্থনীতি নিয়ে নতুন সরকারের ওপর চতুর্মুখী চাপ। আর্থিক খাতের সংস্কার এখনো অধরা, স্বাভাবিক নয় বিশ্ব। নানা শর্তে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে IMF। নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, বড় চ্যালেঞ্জ নিত্যপণ্যের দামের পারদ নামানো। এই অবস্থায় নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে দিনরাত এক করছে পরিকল্পনা কমিশন। লক্ষ্য 5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরি। জিডিপির 40% থাকবে বিনিয়োগের হার, 3 ভাগ বাড়বে রাজস্ব আদায়, ঋণের বোঝা থাকবে মোট উৎপাদনের 39%-এর মধ্যে। সবশেষ NEC সভায় পঞ্চবার্ষিক পরিকল্পনার খুঁটিনাটি জেনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। পুরো পরিকল্পনা সাজানো হয়েছে 3R কৌশলে। প্রথম ধাপ রিকভারি বা পুনরুদ্ধার। এই সময় জুলাই আন্দোলনের বিচার সম্পন্ন হবে, আর্থিক খাতে বাড়বে ডিজিটাল নজরদারি ও অডিট। দ্বিতীয় ধাপে রেস্টোরেশন বা প্রাতিষ্ঠানিক সংস্কার। এই সময় সারা দেশে ইলেকট্রনিক বিচার ব্যবস্থা চালু ও প্রশাসনে শতভাগ মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে চায় সরকার। চূড়ান্ত ধাপ রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন। এই পর্যায়ে জিডিপি ও বিনিয়োগের গতি বাড়ানো হবে আসল লক্ষ্য। পূর্ণ ক্ষমতায় চালু করা হবে ন্যায়পাল অফিস। দুর্নীতি কমাতে ডিজিটাল ফাইল ম্যানেজমেন্টের আওতায় আসবে সব কার্যক্রম। এগুলো রাতারাতি হবে না। FDI বা বিনিয়োগ বাড়ার জন্য বেশ কিছু বিষয় আছে, যেমন ফিনান্সিয়াল সেক্টরে স্টেবিলিটির বিষয় আছে, সরকার সেখানে কাজ করছে। বিজনেস এনভায়রনমেন্ট আরও ইজিং করার জন্য কাজ করা হচ্ছে। আমাদের এখানে খুব ক্লিয়ারলি 5-year স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্কের ডিরেগুলেশনসের কথা বলা হয়েছে। তারপরে ডুইং বিজনেসকে আরও ভালো করা। আছে বেশ কিছু নতুনত্ব। কেন্দ্রীয় কৃষি হাব ও ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আসবেন কৃষক। ন্যাশনাল ফাউন্ডেশন লার্নিং মিশনের মাধ্যমে বাধ্যতামূলক করা হবে গণিত চর্চা। বাংলাদেশ ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট অথরিটির আওতায় আর্টসে দক্ষ করে তোলা হবে 2 লাখ তরুণকে। সংস্কার হবে 40টি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। ক্রিয়েটিভ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় নেটফ্লিক্স, অ্যামাজনের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য তৈরি হবে 100টি বাংলাদেশি চলচ্চিত্র ও শো। এই 5-year ফ্রেমওয়ার্কের একটা বৈশিষ্ট্যই হচ্ছে এই যে যত ধরনের টার্গেট, যত ধরনের স্ট্র্যাটেজিক প্রায়োরিটি দেওয়া আছে সেগুলো যাতে বাস্তবায়িত হয় সেজন্য আলাদা বডি ক্রিয়েট করা হচ্ছে। সেগুলোকে মনিটরিংয়ের জন্য টাইম বাউন্ড স্ট্র্যাটেজি দেওয়া হচ্ছে এবং সেগুলো যদি না করে কেউ তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে। দেশে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা অর্থ। রাজস্ব আয় আটকে আছে গতানুগতিক জায়গায়। বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি থেকে সহসাই মুক্তি নেই। প্রশ্ন হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনার কতটা তাহলে বাস্তবায়নযোগ্য? যদি এটা কাজ না করে তাহলে প্ল্যান বি এটা কি হবে? সুতরাং আপনি যদি ইনফ্লেশন নিচে নেমে না আসে তাহলে কি আমি অর্থনীতির আকার ধরে পার ক্যাপিটা ধরেও কিন্তু আমি যেতে পারি আমার গ্রোথ যদি কম হয়, কারণ ইনফ্লেশন আর গ্রোথ যোগ দিয়ে মাথা পিছু আয় হয়। সো অ্যাঙ্কার ভ্যারিয়েবল কোনটা হবে? নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যকর হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন থেকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে চড়া পোলাও চালের দাম, তবে খানিকটা স্বস্তি মিলছে মশলার বাজারে। চড়া দাম কমতে শুরু করেছে মশলার বাজারে। সালাদের অনুষঙ্গ শসা গাজরের দামও স্থিতিশীল। দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা। এই উৎসবের একটি অংশ যদি হয় কোরবানি, তাহলে আরেকটি আকর্ষণ কিন্তু বাঙালির রসনা বিলাসও, মাংস আর পোলাও। তবে সীমিত আকারে মানুষের সেই আনন্দে কিছুটা ভাটা পড়ার শঙ্কা রয়েছে, কেননা ঈদের আগেই বাজারে সুগন্ধি চালের দাম কিছুটা বাড়তি। সব সময় তো পোলার চাল খাই না, তবে এই মুহূর্তে মানে এই যে ঈদুল আজহার আগে বাড়াটা একটু অসহনীয় আর কি মনে করি। প্রতি বস্তায় 500 টাকা বাড়ছে। 1 নম্বর যেগুলা যেমন এরফান, তারপরে মুজাম্মেল, এগুলা বস্তায় 500 টাকা মতন বাড়তি। কোম্পানিগুলো চাল বিক্রি করার পরের থেকে মনে করেন যে এই যে সময় চালের দাম বাড়ে 1 কেজিতে মনে করেন 8 থেকে 10 টাকা বাড়ে। যখন সরকার আবার বিভিন্নভাবে মনিটরিং করে 2 টাকা হয়তো বা 3 টাকা কমার পরে আবার 10 টাকা বাড়ে। এদিকে রান্নার অন্যতম অনুষঙ্গ গরম মশলার বাজারেও স্বস্তি নেই। এখনো ছাড়েনি দাম, বিক্রি হচ্ছে আগের চড়া দামই। একই চিত্র অন্য মশলার দরেও।
মশলার দামটা হয়তো একটু কমেছে, কিন্তু আসলে এটা আমাদের জন্য কমে না, কারণ আমাদের তো আয় বাড়েনি। আমরা কিন্তু এখনো ওই জায়গাটায় আছি, কিন্তু এটা আমাদের জন্য কোনো লাভবান হচ্ছে আমরা তা কিন্তু না। যেগুলো ইম্পোর্টেড আইটেম ডলারের সাথে ডলার দাম বাড়লে এগুলোর দাম অটোমেটিকলি বেড়ে যায়। কাস্টমারটা একটু কম, অন্যান্য বছরের তুলনায় এবার খুবই কম কাস্টমার। নতুন করে কোনো জিনিসের দাম ঈদ উপলক্ষে বাড়ে নাই, মোটামুটি আগের দামই আছে, যা বাড়ার আগেই বাড়ছে। তবে সারাদিন ভারী খাবারের মাঝে সালাদ খাওয়া নিয়ে এবার দুশ্চিন্তা কম। পর্যাপ্ত যোগান থাকাতে শসা, টমেটো আর কাঁচামরিচের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আছে। পেঁয়াজ বাড়ে নাই, আলু বাড়ে নাই, টমেটো বাড়ে নাই, গাজর বাড়ে নাই, কাঁচামরিচ, ধনিয়া পাতা 160 টাকা। বাড়তি দামে সব কিছু কিনতে হয়, আমাদের টাকা অনেক বেশি যাইতেছে, মানে টাকা কিন্তু আমাদের স্যালারি নেই। তবে সব মিলিয়ে ঈদের আয়োজনে আয়ের চেয়ে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হবে মধ্য আর সীমিত আয়ের ক্রেতাদের। শাজনীন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলার কামারপল্লিগুলোতে এখন দিনরাত কর্মব্যস্ততা। ঈদুল আজহাকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে ঐতিহ্যবাহী এই শিল্প। কেউ আগুনে লোহা দিচ্ছেন, কেউ চিমটা দিয়ে গলিত লোহা ধরে রাখছেন, আবার কেউ হাঁপড় টেনে আগুন আরও জ্বালিয়ে তুলছেন। এই মৌসুমের আয় দিয়েই অনেক পরিবার বছরের বড় একটি অংশের খরচ চালায়। তবে বাড়তি কাজের এই মৌসুমেও কামারদের ভাবাচ্ছে কয়লা, কাঁচামালের দাম বৃদ্ধি, দক্ষ শ্রমিক সংকট আর প্রশিক্ষণের অভাব। হাপুরের বাতাসে গনগনে হয়ে উঠছে চুল্লি, কয়লার আগুনে দগদগে লোহা, হাতুড়ির আঘাতে সেই লোহা রূপ নিচ্ছে দা, বটি, ছুরি, চাপাতিতে। রূপগঞ্জের শতবর্ষী ইছাপুর বাজার জুড়ে সারি সারি কামারের দোকান, চারদিকে শুধু টুংটাং শব্দ আর ব্যস্ততা। শরীর জুড়ে ঘাম, মুখে কালির ছাপ, তবু থামছে না কাজ। বছরের অন্যান্য সময় কাজের তেমন চাপ না থাকলেও এখন কামারদের দম ফেলার ফুরসত নেই। সারা বছর বেকার সময় পার করতে হয়, ঈদ আসলে একটু চাপ বাড়ে, কিন্তু এই বছর তেমন বেচা কিনা নাই। গরু ছাগল কুরবানি দিচ্ছে, এর যে দামের হিসাব নাই, যেটা দাম দিয়ে কিনে আনছি, কিন্তু কামারের কাছে চাইছে 1000 টাকার কাম ফালা দিয়ে দিচ্ছে 500 টাকা। কাপড়টি দাঁড়াইতে আসছি আর কি, প্রতি বছরই লাগে, তো এমনি কিনতে আইছি এবং দাঁড়াইতে আইছি আর কি। এরা বুঝ মতন রাহে দামাদামি কইরা এর কাছে জিনিস নেওয়া যায় না। একই চিত্র গোলাকান্দাইল, কয়েতপাড়া, ভুলতা, রূপসী ও মুরাপাড়া এলাকার কামারপট্টিগুলোতে। কামাররা বলছেন বর্তমানে ভালো মানের কয়লার কিছুটা সংকট, দামও বেড়েছে কয়েক গুণ। তার উপর আধুনিক যন্ত্রপাতি ও কারখানায় তৈরি সরঞ্জামের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হয়ে পড়েছে। 10 টাকার কাম 5 টাকা হইলে করো, নাইলে নাই, এখন তো ঠেকা কাম তো করাই লাগবে। আমরা মোটামুটি আগে ভালো করতাম, এখন অন্য কিছু মিশিয়ে বাইরে নেই, আমরা একটু ইয়ে করে গেছি কন্ট্রোলের। নরসিংদীর কামারশালাগুলোতে কোরবানির ঈদকে সামনে রেখে এমন কর্মব্যস্ততা। দা, চাপাতি, ছুরি, বটি, কাটারি, কুড়াল থেকে শুরু করে হাড় কাটার ভারী সরঞ্জাম সবই তৈরি হচ্ছে আগুন আর হাতুড়ির আঘাতে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। বর্তমানে গত বছর যে রেটটা ছিল এখনো বছর ওইটাই বহাল আছে, কিন্তু আমাদের লোহার দামটা একটু বেশি, কয়লার দামটা একটু বেশি। কষ্ট হইব, দুইজনের বেতন আছে 2000 টাকা 1000 টাকা হাজিরা, 1 টাকা দিয়া আঙ্গার কয়লা লোহার টাকা বাদ্দা খরচের টাকা বাদ্দা করে না আমার রোজ। কাস্টমার আই আমার নয় একদম কইবো, আরেক দোকানে গেলে আরো কমে করে লাই, আরেক দোকানে গেলে আরো কমে করে লাই। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে কামার সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি প্রকল্প চালু আছে, যার মাধ্যমে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষদের প্রশিক্ষণের পাশাপাশি আধুনিকীকরণের জন্য অনুদান দেয়া হচ্ছে। তাঁতি, জেলে, এই টাইপের মানুষজনকে হচ্ছে আমরা তাদের পেশায়, সেই পেশার উৎকর্ষ সাধনের জন্য প্রশিক্ষণটা দিয়ে থাকি। দক্ষতা বাড়ানোর জন্য যে আধুনিক যন্ত্রপাতি আছে সেইটা কেনার জন্য আমরা তাদেরকে 18,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখেচর বাবুরহাটে নদ দখল করে অবৈধ দোকান নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অভিযোগ রয়েছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বাজার কমিটির সমন্বয়ে নদ দখল করে তৈরি এসব ভিটা বিক্রি হচ্ছে 3 থেকে 4 লাখ টাকায়। অবৈধ এসব দোকান তৈরির ফলে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। নদ দখল করে নির্মিত হচ্ছে একের পর এক দোকান, আর এসব দোকান প্রতি নেওয়া হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা। নরসিংদীর শেখেরচর বাবুরহাট দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার। দেশীয় কাপড়ের সিংহভাগ চাহিদা পূরণ করা এই বাজারে দোকানের সংখ্যা 5,000-এর বেশি। এই বিশাল বাণিজ্যের আড়ালে চলছে নদ দখলের মহোৎসব।
অভিযোগ উঠেছে সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের ভূমি কর্মকর্তা আলমগীর হোসেন ও বাবুরহাট বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠেছে কয়েক ডজন দোকান। এসব দোকান থেকে চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, আর সরকার হারাচ্ছে রাজস্ব। বাংলাদেশ নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্য জায়গায় নদী খনন করতেছে, সেখানে আজকে এখানে নদী ভরাট করে এখানে বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন এর নেতৃত্বে এই সমস্ত ঘরগুলো উঠাচ্ছে। আসলে ওই যে বণিক সমিতি আছে, বাজার কমিটি আছে, বাজার কমিটি এটাতে পয়সা করেন তারা এটা হলো আপনার শাকিল ভাই। এসব বিষয়ে ভূমি কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, আর বণিক সমিতির সভাপতি বলছেন তার অনুপস্থিতিতে তৈরি হয়েছে এসব ভিট। আমার বিরুদ্ধে অভিযোগ করে তাইলে মনে করেন যদি সুনির্দিষ্ট অভিযোগ আপনারা পান তাইলে আপনারা নিউজ করেন, সমস্যা নাই, কিন্তু এখানে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। আমরা নিশ্চিত দিই না, আমি আসছিলাম না, আমি কক্সবাজার গেছিলাম এফআইআর বাজার সৃষ্টি হওয়ার পর থেকে এই অবস্থা হয়। এই 5 বছর পর এই দল ক্ষমতা এলে এই সরকার ভাঙে, আবার 2-3 মাস গেলে আবার ব্যবসায়ীরা দোকান করে। নদী দখলের বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। অবৈধ দখল বলি বা অবৈধভাবে কোনো কাজ করা এটির বিরুদ্ধে কিন্তু প্রশাসন কিন্তু বদ্ধপরিকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। আপনি যে বিষয়টি বললেন এটি তদন্তপূর্বক ব্যবস্থা জানি। সরকার প্রতি বছর 1 কোটি টাকা রাজস্ব আয় করে এই হাট থেকে। অসাধু এই চক্র থেকে হাট ও নদ রক্ষার দাবি ব্যবসায়ীদের। তাপস সরকার, যমুনা নিউজ। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেন্টকম জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পাতার কাজে ব্যবহৃত নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে দাবি করা হয়েছে আত্মরক্ষার্থে এসব হামলা পরিচালনা করেছে মার্কিন বাহিনী। ইরানের সম্ভাব্য হুমকি থেকে সেনাদের সুরক্ষিত রাখতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এমন সময় এই হামলার ঘটনা যখন জোরদার শান্তি আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন কিছু অগ্রগতি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়, তবে সংঘাত নিরসনে এখনই কোনো চুক্তির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।